হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে ক্লাসটা হবে তোমাদের ম্যাথের ওপর 20টা কোশ্চেন পড়ানো হবে এবং সেটা পুরোপুরি আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি এর ওপর ভিত্তি করে। আমাদের রিসেন্ট রেলওয়ে কীরকম টাইপের কোশ্চেন আসছে সেরকম তার উপর ভিত্তি করে এই সেশনটা আমাদের হবে। আর যারা আরআরবি গ্রুপ ডি দিচ্ছ বা আন্ডার গ্রাজুয়েট সামনে দিতে যাবে তাদের জন্য কিন্তু এই সেশনটা কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দিকে যাওয়া যাক। তোমাদের কাজ একটাই হবে, কোশ্চেন তোমরা নিজেরা পড়বে পজ করে, তারপর সলিউশন দেখবে। ওকে, কারণ কোশ্চেনটা পড়ে বোঝাটা আগে হচ্ছে মেন ব্যাপার। যে এ একটি কাজ দুদিনে করতে পারে, তাহলে বলছে এ একটা কাজ কতদিনে করতে পারে, এ একটা কাজ দুদিনে করতে পারে। সেই একই কাজ বি কতদিনে করতে পারে, 52 দিনে করতে পারে। সেই একই কাজ বি কতদিনে করছে, 52 দিনে করছে। ক্লিয়ার? বি ওয়ার্ক অ্যালোন ফর 26 ডেজ। বি বলছে কি একা 26 দিন কাজটা করছে এবং তারপর কাজ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে বলছে বাকি কাজটা যে পড়ে থাকছে সেটা আমাদের এ কতদিনে করতে পারে। ঠিক আছে, আচ্ছা এ বাকি কাজটা কতদিনে করতে পারছে সেটার উপর সেটাই দিয়ে বের করতে হবে। তাহলে বাকি কাজের অংশটা আমাকে বের করতে হবে আর এর কার্যক্ষমতাটা বের করতে হবে যে একদিনে এ কতটা কাজ করতে পারে। আচ্ছা, এদের যদি আমি এলসিএম নিই তাহলে আমি কি পাবো, টোটাল কাজ পাবো, টোটাল ওয়ার্ক, মোট কাজ। আচ্ছা, এর এফিসিয়েন্সি কি হবে, 52কে 2 দিয়ে ভাগ করলে 26, আর 52কে 52 দিয়ে ভাগ করলে সেটা হবে তোমার 1। তাহলে এ এর কার্যক্ষমতা হচ্ছে 26 আর বি এর কার্যক্ষমতা হচ্ছে 1। ক্লিয়ার? বেশ। আচ্ছা, বলছে কি বি 26 দিন কাজটা করতে পারে, বি একদিনে কাজ করছে কত, একটা। 26 দিনে কটা কাজ করবে, 26টা কাজ করবে। তাহলে বি 26 দিনে 26 ইন্টু 1, 26টা কাজ করবে, 26টা কাজ করবে। টোটাল ছিল 52টা কাজ, 26টা যদি কাজ বি করে দেয় তাহলে এখন কতগুলো পড়ে থাকছে কাজ, 26 পড়ে থাকছে। এই 26টা কাজ কে বাকি যেটা থাকছে সেটা কে করবে, এ করবে। আচ্ছা, এর এফিসিয়েন্সি কত, 26। এ একদিনে 26টা কাজ করতে পারে আর 26টা কাজই পড়ে আছে। তাহলে এর টাইম কত লাগবে, টাইম অফ এ 26টা কাজ যদি 26 এফিসিয়েন্সির সাথে করে বা কার্যক্ষমতার সাথে করে তাহলে এর টাইম লাগবে কত, বাকি কাজটা করতে একদিন। সেটা রয়েছে আমাদের অপশন সি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? চলো দুইটা, আশা করছি সাউন্ড অডিও সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। দ্য অ্যাভারেজ অফ 9 নাম্বারস ইজ 17। 9টি সংখ্যার গড় বলছে কত, 17, এবং তার মধ্যে 7টি সংখ্যার গড় বলেছে কত, 16। অবশিষ্ট দুটি সংখ্যার গড় কত, অবশিষ্ট যে দুটো সংখ্যা রয়েছে তাদের গড় কত। আচ্ছা, যে 9টা সংখ্যা রয়েছে তাদের গড় হচ্ছে তোমার 17, 7 সংখ্যা। হ্যাঁ দেখো, তোমরা অনেক পদ্ধতিতে করতে পারো। দ্য বেসিক পদ্ধতি কি, যে 9টা সংখ্যার সমষ্টি বের করে নাও 17 ইন্টু 9, আর 7টা সংখ্যার সমষ্টি বের করে নাও 16 ইন্টু 7। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে তোমরা দুটি সংখ্যার গড় পেয়ে যাবে। আমরা ডেভিয়েশন মেথড ইউজ করতে পারি বা অন্য কোনো মেথড ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেভাবে জানো। বাট আমি দেখো সবথেকে সেটা সোজা হবে, ইজি এটা হবে। 9টি সংখ্যায় তার মধ্যে 7টি সংখ্যার গড় কত বলেছে, কত, 16। আর দুটি সংখ্যার গড় আমাকে জানতে হবে, দুটি সংখ্যার গড় আমাকে জানতে ধরে নিচ্ছি এক্স। টোটাল যে 9টা সংখ্যা তাদের গড় কত, তাদের গড় হচ্ছে তোমার 17, তাদের গড় হচ্ছে আমাদের কত, 17। বেশ, এই 16 17 থেকে কত কম বা বেশি হচ্ছে, 7 কম, 1 কম, সরি 1 কম। ঠিক আছে, এটা কিছু নেই মানে ধরে নাও এটা কি 17। আচ্ছা, 7টা সংখ্যা যদি 1 করে কম হয় তাহলে টোটাল কত কম হচ্ছে, 7 ইন্টু -1, তাহলে আমার কত হবে, -7। -7 কম হচ্ছে। আচ্ছা, -7 যেটা কম হচ্ছে সেটা ঘাটতিটা কে পূরণ করবে, এই যে দুটো সংখ্যা পূরণ করবে। তাহলে এটা কত কত হবে, +7। কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, বাই 2। তাহলে 17 প্লাস 7/2 মানে হচ্ছে তোমার 3.5। তাহলে অ্যান্সার হবে কত, 20.5। 20.5 অ্যান্সার, যেটা আমাদের অপশন বি। এটাকে আমাদের বলে ডেভিয়েশন মেথড। এই ক্ষেত্রে হয়তো তোমাদের ডিজিট কটা বা সংখ্যা কটা তোমাদের সহজ ছিল, তোমাদের গুণ করে তারপর বিয়োগ করে হয়তো সুবিধা হতো। বাট তার থেকে যদি বড়, একটু যদি বড় সংখ্যা দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের ডেভিয়েশন মেথডটা কিন্তু হচ্ছে তোমার বেস্ট। ঠিক আছে, তো জানতে হবে যে কতটা কম হচ্ছে আর কতটা বেশি হচ্ছে, আর কোনটা থেকে মাইনাস করতে হবে, কোনটা থেকে প্লাস করতে হবে, ব্যাস আর কিছু নেই। দ্য ভ্যালু অফ, এটা তাই তো, এটার মান নির্ণয় করতে বলেছে, আর কিছুই না। আচ্ছা আমাকে বলো তো, আমি যদি বলি এখানে 1/2 এটাকে ভাঙলে আমি কি লিখতে পারবো, এটাকে ভাঙলে আমি লিখতে পারবো 1 + 2/3, 1 + 2/3। ঠিক এই সংখ্যাটাকেও ভেঙে নাও, এই সংখ্যাটা যদি ভাঙে আমি কত পাবো, যে 87 +
67/87, এই টোটালটার সাথে গুণ আছে কত 87 মাইনাস 67। আচ্ছা যদি গুণ করি তাহলে দেখো 87 কেটে যাচ্ছে, তাই তো, আর এখানে 87 এর স্কোয়ার আসছে, তাহলে আমাদের কি হবে 87 ইন্টু 87 বা স্কোয়ার বলতে পারো, প্লাস এইদিকে এখানে 67 থেকে যাচ্ছে, প্লাস 67 আর নিচে হচ্ছে তারপরে হচ্ছে মাইনাস 67, প্লাস 67 মাইনাস 67 কেটে গেল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 87 এর স্কোয়ার, 87 তার স্কোয়ার, এবার 7 7 49, শেষে 9 থাকবে, তাহলে অবশ্যই কি হবে এই অপশন সি অ্যান্সার তো হচ্ছে না, অপশন এ বি কিংবা ডি এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা 8 যদি আমি করি দেখো 80 স্কোয়ার হচ্ছে 6400, মানে কি 6400 বেশি হবে, তাহলে অপশন বিও হবে না, অপশন সি হবে না, কারণটা কি এগুলো 6400 থেকে কম, তাহলে একমাত্র আমাদের অপশন যেটা থাকছে সেটা হচ্ছে অপশন এ। মানে তুমি 87 স্কোয়ার যদি তুমি নাও জানো তাহলে তুমি কিন্তু এই অ্যান্সারটা তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে, এইভাবে অ্যান্সার করতে হবে। তুমি 87 স্কোয়ার কে জানেন, কেউ জানে না, হয় তোমাকে বের করতে হতো বা তোমাকে এইভাবে অপশন এলিমিনেশন করতে হতো, আর তোমার বেস্ট উপায় হচ্ছে কি অপশন যদি এলিমিনেশন হয়ে যায় তোমাকে অপশন এলিমিনেশন সাহায্যে তোমাকে অ্যান্সার করতে হবে, তোমাকে কোন পদ্ধতিতে অ্যান্সার করছো সেটা কেউ দেখবে না, তোমাকে দেখতে হবে কি সঠিক অ্যান্সার তোমার আসছে কিনা। চারেরটা, তাজা ফলে 68% এবং শুকনো ফলে 20% জল থাকে। আচ্ছা এখানে যে মেন জিনিসটা, যখন বাজার থেকে আমরা ফল বা সবজি কিনে নিয়ে আসি কিছুদিন পর বা কিছু সময় পর শুকিয়ে যায়, এই যে শুকিয়ে যাওয়ার কারণটা কি, সবজিটা কি কমে যায়, সবজি কমে যায় না কিন্তু তার ওজন কমে, তাহলে ওজনটা যেটা কমছে সেটা কি জিনিস, সেটা হচ্ছে জল, সেটা হচ্ছে আমাদের জল, যে জলটা এভাপোরেট হয়ে যাচ্ছে বা জলটা শুকিয়ে যাচ্ছে। ওই জন্য বলছে দেখো যে তাজা ফলে 68% জল থাকে, আর শুকনো যখন যখন ফলটা শুকিয়ে যায় জলের শতাংশটা কমে যায়। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবে বা একটা জিনিস সবসময় আমাদের কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি ফলের যে ওয়েট সেটা কিন্তু কমে না, অ্যাকচুয়াল যে ফলের ওয়েট বা যেটা তোমরা বলতে পারো যে ফলের যে শাঁস অংশটুকু বা পাল্প যেটা আমরাকে বলছি, পাল্প আমরা সবসময় কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকে, পাল্প আমাদের কনস্ট্যান্ট থাকে। তাজা ফলের 68%, তারা বলছে কি যে 100 কেজি তাজা ফল থেকে কত শুকনো ফল পাওয়া যাবে, তো এই 100 কেজি তাজা ফল রয়েছে, 100 কেজি যে তাজা ফল রয়েছে তার ফলের পরিমাণটা কত, 68% তো জল থাকে, তাহলে 100 এর মধ্যে 68% যদি জল থাকে তাহলে আমাদের বাকিটা আমাদের ফল থাকবে, তাহলে কত হবে 32%, 32% কি ফল থাকবে, ঠিক বলতে তাহলে কত ধরে নিচ্ছি যে x কেজি শুকনো ফল তার 20% জল, তার মানে কি তার 80% আমাদের ফলের অংশ থাকবে, যেটা আমরা পাল্প বলছি বা শাঁস বলছি, এই দুটো কি সমান, কারণ আগেও আমাদের ফলের যে আমাদের ওয়েটটা ছিল এখনো ওয়েটটা কিন্তু কমে গেছে, কিন্তু ফলের যে ওয়েটটা সেটা কিন্তু আমাদের সেম আছে, না ফলের শাঁস অংশ বলতে পারো। এখান থেকে আমাদের এক্স এর মান আমাদের বের করে নিতে হবে, তাহলে আমার দাঁড়াবে কি যে 100 ইন্টু 32/80, 0 0 করে গেল, 8 4 32, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের কত 40 কেজি, এক্স এর মান হচ্ছে আমাদের 40 কেজি, যেটা আমাদের রয়েছে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কনসেপ্টটা দেখো, দু রকম কোশ্চেন আছে আমাদের পরীক্ষা এনটিপিসি তে, প্রচুর কোশ্চেন আছে এইভাবে। কি বলেছে দেখো কোশ্চেনটা, যে প্রথম 154টি স্বাভাবিক প্রথম 154টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। তুমি যদি এটা জানো যে প্রথম n তম স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে n, প্রথম n তম স্বাভাবিক জোড় সংখ্যার গড় হচ্ছে n+1, যখন বিজোড় সংখ্যা বলবে তখন n হবে, সেই সংখ্যাটাই হবে। আর যদি বলে দেয় যে প্রথম n তম মানে n পর্যন্ত যে জোড় স্বাভাবিক সংখ্যার গড়, তখন হয়ে যাবে n+1। তাহলে এখানে আমাদের বিজোড় সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে আমাদের ক্যান্সার কি হবে 154, কারণ কি 154টাই বলেছে। ঠিক তার পরের কোশ্চেনটা দেখো, বলেছে 170টি জোড় সংখ্যার গড় কত। আমি কি বললাম যে প্রথম nটা জোড় সংখ্যার গড় হচ্ছে আমাদের n+1, তাহলে এখানে n এর মান কত 170, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 170 + 1, সেটা হচ্ছে আমাদের 171। বোঝা গেছে? এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার হলো, মানে জাস্ট যে এক্সামটা হলো প্রচুর এসছে, প্রচুর। তারপর দেখো একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কি নৌকা এবং স্রোত, তাই তো, বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন। বলছে ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে 36 কিলোমিটার যেতে যে সময় নেয়, আর প্রতিকূলে 24 কিলোমিটার যেতে একই সময় নেয়। আচ্ছা আমাকে একটা কথা বলো, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম। তার মানে কি ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিড যত বাড়াবো টাইম তো কম লাগবে, আবার টাইম যদি বেশি দিই তাহলে স্পিড আমাদের কি কম, মানে আস্তে আস্তে যেতে হবে, গতিবেগ কমাতে হবে যদি ডিস্টেন্স সেম থাকে।
এখানে দেখো বলেছে তোমার টাইমটা সেম, যে সময় নেয় ঠিক সেই সময়টা, তোমার টাইমটা যদি সেম থাকে ডিস্টেন্স যত বাড়বে স্পিডও তত বাড়বে। তাহলে এখানে ডিস্টেন্স আর স্পিডের অনুপাতটা কি সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে আমি এখানে কি করে নিচ্ছি দেখো, ডাউন স্ট্রিম আর আমাদের আপ স্ট্রিমের কথা বলে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি একটা ডাউন স্ট্রিম ডি আর আপ স্ট্রিম হচ্ছে ইউ, ঠিক আছে। ডাউন স্ট্রিমে 36 কিলোমিটার যাচ্ছে আর আপ স্ট্রিমে যাচ্ছে তোমার সেই একই সময়ে 24 কিলোমিটার। এদের যদি অনুপাত নিয়ে নিই, সেটা আমাদের কি হবে, অনুকূলে হচ্ছে তোমার 36 আর প্রতিকূলে হচ্ছে আমাদের 24। যদি পরীক্ষা হলে যদি ঠিক করতে নাও পড়ে যে কোনটা অনুকূল আর কোনটা প্রতিকূল, সবসময় জানবে কি যে অনুকূলে আমাদের স্পিড কিন্তু বেশি হবে। তার কারণটা কি, ওটা আমাদের স্রোতের অনুকূলে, মানে স্রোতের সাথে, মানে ওখানে তোমার স্রোতের গতিবেগটাও যোগ হচ্ছে। বেশ, এটা তুমি রেশিও নিয়ে নিই, এটাই স্পিড বললাম, কারণ স্পিড আর ডিস্টেন্সের রেশিও এখানে 1। আচ্ছা, 12 3 36 আর হচ্ছে 12 2 24, 3:2। ক্লিয়ার? বলে দিচ্ছি স্পিড অফ দ্য স্ট্রিম বলছে 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এখানে স্পিড অফ দ্য স্ট্রিম কি হবে, আমাদের যদি স্পিড অফ দ্য স্ট্রিম বলতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। আমাদের বলেছি স্পিড অফ দ্য স্ট্রিম, আমি শুধু স্ট্রিমই লিখছি, তাহলে কি করব, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, তার মানে কি হাফ। হাফ, এই হাফের মানই বলে দিয়েছে তোমাকে কত, 3 কিলোমিটার পার আওয়ার। 3 কিলোমিটার পার আওয়ার। তোমাকে বলেছি কি নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ মানে কি হবে, নৌকার গতিবেগ আমি বলে দিই তাহলে আমাদের ডি প্লাস ইউ বাই 2, মানে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। 24 প্লাস অনুপাত যদি বলি তাহলে 3 প্লাস 2 বাই 2, তাহলে কত হবে 3 প্লাস 2 বাই 2, মানে হচ্ছে তোমার 5-এর 2, 5-এর 2। তা তুমি বলতে পারো 0.5 এর মান হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার। আমি একেবারে লিখে দিচ্ছি এটা, যে 3 কিলোমিটার পার আওয়ারের মান হচ্ছে কত 0.5, আর 5/2 মানে কত 2.5, 2.5 এর মান কত, এটাই দিয়ে কেটে যায় তাহলে আবার কত 5, তাহলে 5 দিনে কত হবে 15 কিলোমিটার পার আওয়ার, যেটা আমাদের রয়েছে অপশন এ তে। আমি আরেকবার সূত্রগুলো একবার বলে দিচ্ছি যদি বুঝতে কারো প্রবলেম হয়। যদি ডাউন স্ট্রিম দেওয়া থাকে, এখানে আপ স্ট্রিম দেওয়া আছে, এটা হচ্ছে তোমার স্টিল, স্টিল মানে হচ্ছে স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ, আর এটা হচ্ছে আমাদের কি কারেন্ট মানে কি স্রোতের গতিবেগ। তা সবসময় জানবে যে স্টিল এই যে এস এর মান আমাদের কি হবে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, মানে ডি প্লাস ইউ বাই 2। আবার যদি স্রোতের গতিবেগ বের করতে দেয় তাহলে আমাদের কি হবে ডি মাইনাস ইউ বাই 2। আবার যদি ডি এর মান বের করতে তাহলে আমাদের কি হবে এস প্লাস সি। ডাউন স্ট্রিম এস প্লাস সি কেন হবে, কারণ স্রোতের গতিবেগ প্লাস হচ্ছে নৌকার গতিবেগ। আর যদি আমি ইউটা বের করতে হয় তাহলে আমাদের কি হবে এস মাইনাস সি। ব্যাস, এই ছকটা মনে রেখে দিতে পারো। অনেকে এক্স প্লাস ওয়াই ধরেও করে, যে এক্স আর ওয়াই ধরে করে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হয়। আটেরটা, যদি একটি সুষম বহুভুজ এর 65টি কর্ণ থাকে, যদি একটি সুষম বহুভুজের 65টি কর্ণ থাকে তাহলে এই বহুভুজটির বাহুর সংখ্যা কত, এই বহুভুজটির বাহুর সংখ্যা কত। তোমাকে জানতে হবে যে একটা সুষম বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র কি। এটা বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র যদি বলি, ডায়াগোনাল যদি বলি তাহলে আমাদের কি হবে n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2, যেখানে nটা হচ্ছে কি বহুভুজের বাহুর সংখ্যা। তোমাকে দেখো কোশ্চেনে 65টি কর্ণ বলে দিয়েছে, মানে ডায়াগোনালের সংখ্যা তোমাকে বলে দিয়েছে, তোমার ডি এর মান এখানে তোমার দেওয়া আছে কত 65, তোমাকে এখানে n এর মান তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের কি হবে n ইন্টু n মাইনাস 3/2। এখানে সলিউশন করে বের করতে পারো, কিন্তু এখানে আমি বলবো অপশন এলিমিনেশন করো বা অপশন টেস্ট করো। আমি এখানে রাখি দেখো 10 মাইনাস 7/2, 10 মাইনাস 7 করলে 35 হবে, তার মানে অপশন ডি তো হচ্ছে না। 14কে 3 বার দিলে 11, আর এটা হচ্ছে তোমার 77 হবে না, 13 ইন্টু 10 5, হ্যাঁ 13 অ্যান্সার হবে 13। এন এর মান হবে তোমার 13, কি করে এন এর মান যদি 13 বসে দেখো এখানে 13 আর 13 থেকে 3 চলে গেছে 10/2, 2 5 10 5 13 65, যেটা স্যাটিসফাই করছে। অপশন এলিমিনেশন করবে, না হলে তোমার যে দ্বিঘাত সমীকরণ চলে আসবে যে n স্কয়ার মাইনাস 3n ইকুয়াল টু হচ্ছে 130, সেখানে তোমাকে n এর মান বের করতে হবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তার থেকে কি অপশন এলিমিনেশন করে দাও। 9টা, নিক কেভিন এবং জো একটি নির্দিষ্ট কাজ 3 9 এবং 27 দিনে শেষ করতে পারে, 3 দিনে 9 দিনে এবং 27 দিনে শেষ করতে পারে।
তারা তিনজন কাজটি একসাথে শুরু করে। একদিন কাজ করার পর নিক চলে যায় এবং কাজ শেষ হওয়ার পর দুদিন আগে কেভিন চলে যায়। কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল? কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছে? বেশ, খুবই ভালো কোশ্চেন। অঙ্কটা পড়ে মানে বোঝার চেষ্টা করো। তিনজন আমাদের ছিল, কে? নিক ছিল, কেভিন ছিল, আর আমাদের জো ছিল। নিক একটা কাজ 3 দিনে করতে পারে, কেভিন একটা কাজ 9 দিনে করতে পারে, আর জো সেই একই কাজ সেটা 27 দিনে করতে পারে। 27 দিনে করতে পারে একই কাজ। এদের যদি আমি লসাগু নিয়ে নিই, তাহলে কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো, মানে সমস্ত কাজের পরিমাণটা পাবো। 3, 9 আর 27 লসাগু মুখোমুখি হয়ে যাবে, সেটা আমাদের কত হবে? 27। আচ্ছা, তারপরে দেখি আমরা এফিসিয়েন্সি বের করব। কার্যক্ষমতা কিভাবে বের করব? যে এদের এই যে টোটাল যে কাজটা সেখান থেকে তাদের যে কতদিন সময় লাগছে সেটা বিয়োগ ভাগ করলে আমরা কার্যক্ষমতা পাবো। তাহলে এর হবে তোমার 9, 3 9 27, 9 3 27 আর 27 1 27। মানে নিক একদিনে 9টা কাজ করলে সেই কিরণ একদিনে 3টে কাজ করতে পারবে, আর জো একদিনে একটা কাজ করতে পারবে। ক্লিয়ার? বলছে তার তিনজন কাজটা একসাথে শুরু করেছে, তারা তিনজনে একসাথে কাজটা শুরু করেছে। একদিন কাজ করার পর নিক চলে গেল। ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা কাজ, এটা তো একটা সম্পূর্ণ কাজ। এখানে আমাদের তিনজনেই আছে। তারা কাজটা প্রথমে শুরু করার ঠিক একদিন হলো, আর আমাদের কে চলে গেল? নিক চলে গেল। তাহলে এখন কাজটা কে করবে? এখন কাজটা তাহলে আমাদের কেভিন করবে আর জো করবে। তারা কিছুদিন কাজটা করবে, যেই কাজ শেষ হবে তার ঠিক 2 দিন আগে কেভিন চলে গেল। তার মানে এখন কাজটা কে করবে? সিফ মানে অনলি জো করবে। তাহলে আপনাদের কি প্রথম যে একদিন সে কাজটা কে করেছিল? নিক করেছিল, কেভিন করেছিল আর জো করেছিল। আর বাকি যে কাজটা সেটা আমাদের এরকম পার্ট ভাবে করেছিল। তুমি এটাকে পার্ট ভাবে তুমি এটা হিসেব ক্যালকুলেট করতে পারো, কিন্তু সবথেকে বেস্ট যেটা মেথড সেটা আমি বলছি কি, যে প্রথমে যখন একদিন হয়েই যখন তুমি দেখছো যে নিক চলে যাবে, তুমি নিককে প্রথম থেকেই বাদ দিয়ে দাও। তোকে আর কাজ করতে হবে না, তোকে একদিন আর কাজ করে তোকে আর সময় নষ্ট করতে হবে না, তুই প্রথম দিনই বাদ চলে যাও। তাহলে নিক একদিনে কটা কাজ করে? 9টা কাজ করে। তুমি তাকে বাদ দিয়ে দাও। তা কত থাকলো? 18টা কাজ পড়ে থাকলো। আচ্ছা, জো বলছে কি যে কাজ শেষ হওয়ার ঠিক 2 দিন আগে চলে যাচ্ছে। জোকে তুমি বলছো আচ্ছা তুই যখন তিনজন কাজটা করলি তখন 2 দিন থেকেই যা। তা জো এর কি করছে? তুমি 2 দিনকে এক্সট্রা কাজ করিয়ে নিচ্ছ। আর জো একদিনে কটা করতে পারে? একটা কাজ করতে পারে। তা 2 দিনে কটা কাজ করবে? ইন্টু 2। তা 2 1 2টো কাজ করবে। তাহলে আমাদের টোটাল কাজ সংখ্যা কত হলো? 20। তাহলে এখন আমাদের এই যে এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত কাজটা কে করছে? কেলভিন করছে আর জো করছে। যেখানে কেলভিনের আমার একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 3টে, আর জো এর কাজ করার একদিনে ক্ষমতা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা। টোটাল কত হচ্ছে? 4টে। টোটাল কাজ কত? 20টা। তা 20টা কাজ যদি 4 দিনে করতে হবে, 4টে কার্যক্ষমতার সাথে করে, তাহলে কতদিন টাইম লাগবে? 20/4, সেটা আমাদের কত? 5 দিন, 5 days। অ্যান্সার হয়ে যাবে কত? অপশন বি। বোঝা গেছে? বুঝতে একটু সলিউশন করতে এটা টাইম লাগলো, কিন্তু যখন তোমরা কোশ্চেনটা যখন বুঝে যাবে তোমরা নিজেরা আরো এর থেকেও স্পিডে করতে পারবে। ঠিক আছে? চলো নেক্সট 10 একটা। তিনটি সংখ্যা 4:5:6 অনুপাতে আছে, যাদের গড় বলছে কত? 40। বৃহত্তম সংখ্যাটি কত? এনটিপিসি 2025-এ কোশ্চেনটা এসেছে। তিনটি সংখ্যার রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে 4:5:6। ওকে, বেশ। ধরে নিচ্ছি সংখ্যা কটা ছিল আমাদের? 4x, 5x আর হচ্ছে আমাদের কত? 6x। কত? 6x। তাহলে বৃহত্তম সংখ্যাটা তোমাকে বলেছে। আমি এটা সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সার করে দিতে পারি। সেকেন্ডের মধ্যে কি করে বলে দিচ্ছি দাঁড়াও। আগে বেসিকটা বলে দিই, তারপর কি করে চোখে দেখে অ্যান্সার করতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তাদের গড় বলেছে 40, আর তিনটে সংখ্যার গড় যদি 40, আর তিনটে সংখ্যার সমষ্টি কত হবে? 40 × 3 কত হবে? 120। আর তিনটে সংখ্যার যোগফল যদি করি তাহলে কত হবে? 15x। তাহলে x এর মান এখান থেকে আসছে কত? 120/15, যেটা আমাদের মান রয়েছে কত? 8। বেশ। তাহলে x এর মান যদি তোমার 8 হয়ে থাকে,
তোমাকে বৃহত্তম সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে। বৃহত্তম সংখ্যা বলতে কোনটা, এই যে 6 বা 6x, তাহলে আমাদের কত হয় বৃহত্তম সংখ্যাটা 6x, তাহলে 6 × 8 সেটা আমাদের রয়েছে কত 48, 48, যেটা আমাদের রয়েছে অপশন সি তে, অপশন সি। আচ্ছা, আমি তোমাকে বললাম কি যে চোখের দেখাতে কি করে অ্যান্সার করতে পারবে, যদিও এই অঙ্কটার ক্ষেত্রে হবে বলে মনে হচ্ছে না, কারণ দুটো অপশন রয়েছে যেটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম রেশিও কোনটা 6। আচ্ছা 6 মানে কি, যে সংখ্যাটা আসবে সেটাকে 6 দিয়ে ভাগ যাবে, তাহলে অবশ্যই 32কে 6 দিয়ে ভাগ যায় না, তাই এটা অ্যান্সার হতে পারে না। আর 44কে 6 দিয়ে ভাগ যায় না, সেটা অ্যান্সার হতে পারে না। 42কে 6 দিয়ে ভাগ যায়, 48কেও 6 দিয়ে ভাগ যায়, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। যদি এখানে 42-এর বদলে ধরো হয়তো 50 থাকতো, তাহলে আমরা মুখে মুখে বলে দিতে পারতাম যে অ্যান্সার অবশ্যই 48 হবে, কারণ কি আমাদের 4টে অপশনের মধ্যে একটাই অপশন যেটা 6 দিয়ে ভাগ যায়, আর কিছু না। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তুমি দুটো অপশনে পেয়ে গেছো, তোমাকে পুরো প্রসেসটাই তোমাকে করতে হবে। যদি 34% অফ 50 মাইনাস 4/6 অফ এটা ইন্টু এটা, এর হলে ওয়াই এর মান কত, মানে একটা সিম্পলিফিকেশন তোমাকে করতে দিয়েছে। এখানে একটা তোমার ছোট্ট জিনিস জেনে রাখতে হবে যে a% অফ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি b% অফ এ। মানে আমি তোমাকে বলি যে 50% অফ 20 ইকুয়াল টু হচ্ছে আমাদের 20% অফ 50, দুটোই কিন্তু আমাদের সেম জিনিস, দুটোই কিন্তু আমাদের কি হচ্ছে ইকুয়াল। যেমন দেখো বলে 34% অফ 50, তাহলে মুখে করতে পারি যে 34 এর 50%, 34 এর 50%, 50% মানে কোনো জিনিসের হাফ হয়ে যাও, কারণ এই যে পুরো জিনিসটা, এই জিনিসটা করে আমি কত পাবো 17 পাবো। মুখে চলে এসছে দেখো, না তোমাকে 34/100 ইন্টু 50 করা কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা বেশ, 512 এর কিউব রুট কত হবে, 512 এর কিউব রুট 8, 8 এটা 64, 64 ইন্টু 8 হচ্ছে 512, আর 36 এর স্কোয়ার রুট সেটা হচ্ছে 6, এই 6 কেটে গেছে। আচ্ছা 17 মাইনাস এটা দাঁড়াবে কত, 8 4 32, 17 মাইনাস 32 যেটা আমাদের অ্যান্সার হবে কত -15, তাহলে ওয়াই এর মান আমাদের চলে আসবে কত -15, যেটা আমাদের রয়েছে অপশন বি তে। আশা করছি ক্লিয়ার। ক্লাসটা ভালো লাগে থাকলে প্রত্যেকেই লাইক করবে ক্লাসটাকে, এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবে পরে আরো এরকম ক্লাস পেতে। দুটি বৃত্তের পরিধির অনুপাত হচ্ছে তোমার 5:9, যাদের ক্ষেত্রফলে অনুপাত তাদের ক্ষেত্রফলে অনুপাত নির্ণয় করো, দুটি বৃত্তের পরিধি অনুপাত হচ্ছে কত 5:9। আচ্ছা, দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল হচ্ছে তোমার এত, এবং তার কি বলছে এত। দেখো আমরা পরিধি কিসে মাপি, পরিধির একক কি, পরিধির একক হচ্ছে আমাদের সেন্টিমিটার বা মিটার বলতে পারো, সেন্টিমিটার বা মিটার। আর ক্ষেত্রফল কিসে আমরা পরিমাপ করি, সেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তার মানে কি দুবার পরিধি গুণ করলে আমাদের ক্ষেত্রফল পাচ্ছি, একটা যদি বেসিক নলেজ আমরা এটাকে চিন্তা ভাবনা করি। তার মানে কি আমাদের পরিধি অনুপাত বলে দেওয়া আছে 5:9, আমাদের সার্কামফারেন্স তার অনুপাত বলে দেওয়া হচ্ছে কত 5:9। আমাদের এরিয়া চেয়েছে, এ ফর এরিয়া, এরিয়ার অনুপাত চেয়েছে, কিছুই না এটাকে স্কোয়ার করে দাও, 5:9 তার স্কোয়ার করে দাও, তা কত আসবে 5 5 25 আর 9 9 81, 9 9 81। কেন স্কোয়ার করলাম, তার কারণটা হচ্ছে কি ক্ষেত্র পরিধিকে আমরা সেন্টিমিটারে মাপি আর ক্ষেত্রফলকে আমরা সেন্টিমিটার স্কোয়ারে মাপি, দুটো সেন্টিমিটার গুণ করলে আমরা সেন্টিমিটার স্কোয়ার আসছে, তাহলে 5 × 5 হচ্ছে তোমার 25, আর 9 × 9 হচ্ছে আমাদের 81, তাহলে অ্যান্সার আসবে কত 25, রেশিও হচ্ছে আমাদের 81। ক্লিয়ার? আচ্ছা, দুটি বৃত্তের পরিধি অনুপাত হলো কত তোমার 81, রেশিও হচ্ছে আমাদের 121, তাদের পরিধির অনুপাত কত, সরি, এখানে তোমাদের ক্ষেত্রফলের অনুপাত হবে, এটা একটু ভুল হয়েছে, এটা তোমাদের ক্ষেত্রফলের অনুপাত মানে এরিয়া বলে দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তোমার 81 আর হচ্ছে 121, তাদের পরিধি অনুপাত কত। ঠিক তার আগের কোশ্চেনটা হচ্ছে উল্টো, যে এরিয়া যখন বলে দেওয়া আছে, এরিয়ার রেশিও দিয়ে দিয়েছে কত, ক্ষেত্রফলের রেশিও 81, রেশিও হচ্ছে 121, তাদের পরিধি অনুপাত কত, সার্কামফারেন্স তার অনুপাত কত। আমি কি বললাম যে সেই পরিধি থেকে যদি আমি ক্ষেত্রফল যেতে যাই তাহলে আমাকে সেন্টিমিটার স্কোয়ার করতে হচ্ছে, আর ক্ষেত্রফল যদি পরিধি আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, সেন্টিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটারে আসতে হচ্ছে, তাহলে আমি কি করব, এদের রুট করে দাও, যে √81 রেশিও √121, যেটা আমাদের অ্যান্সার আসবে 9:11।
9:11, অপশন এ তে আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দিকে চলে যাই, চলো। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি মিক্সচার এবং অ্যালিগেশন। মিক্সচার থেকে মেনলি বলছি এ আর বি একটা সংকর ধাতু যথাক্রমে 7:8 রেশিওতে আছে এবং 4:1 অনুপাতে আছে। তামাও দস্তা থাকে, ঠিক আছে। এ ও বি কে কোন অনুপাতে মিশ্রিত করা উচিত তামাযুক্ত একটি নতুন সংকর ধাতু সি পেতে, যেখানে তোমার রেশিও থাকবে কত 2:1 অনুপাতে দস্তা। 2:1 অনুপাতে, এটা শুধু দস্তা না, তামাও দস্তা হবে, ঠিক আছে। বেশ, অ্যালিগেশনটা কখন প্রয়োগ করতে পারি? যখন তোমাকে একটা দুটো মান দেওয়া থাকবে এবং তাদের একটা সমষ্টি মান দেওয়া থাকবে, তখন আমরা কি করব অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। অ্যালিগেশনের সূত্র কি? যে কোনাকুনি আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো, কোনাকুনি আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। ক্লিয়ার? চলো, যে কোনো একটাকে নিয়ে চলো। এখানে কপার এবং জিঙ্ক দুটো আছে, তুমি যে কোনো একটা মেটালকে ধরো, হয় কপারকে ধরো কিংবা জিঙ্ককে ধরো। আমি কপারকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, কপার এখানে রয়েছে কত 7:8 রেশিও। তার মানে কি 15 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে আমাদের কি কপার। আমি একটা কপার নিয়ে চলছি, ঠিক আছে, কপার। সেকেন্ড এর হচ্ছে 4:1, তার মানে কি 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে কপার। নতুন যে ধাতুটা পেয়েছে তার মধ্যে কি 2:1, তার মানে কি 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে আমাদের কি তামা, কপার। ক্লিয়ার? এবার তোমাকে চেয়েছে কি কিভাবে তোমাকে কোন রেশিও তোমরা পাবে, যে তুমি রেশিওটা পাবে সেটা তোমাকে বের করতে হবে, আচ্ছা, 7/15 থেকে 2/3 বিয়োগ করা একটু ডিফিকাল্ট। আমরা কি করব, যে হর যেগুলো আছে সেগুলোকে আমরা ডিসলভ করে দেবো। কি করে ডিসলভ করবো? যে প্রত্যেকটা হরের লসাগু নিয়ে নেবো। তা 15, 5 আর 3 এদের লসাগু কত? 15, 5 আর 3 এর লসাগু হচ্ছে আমাদের 15। প্রত্যেকটাকে আমরা 15 দিয়ে গুণ করে দেবো। প্রত্যেকটাকে আমরা কি করব 15 দিয়ে গুণ করব। এখানে 15 দিয়ে গুণ করে দিলাম, এখানে 15 দিয়ে গুণ করে দিলাম, এখানে 15 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা কি পাবো? 15 দিয়ে গুণ করার ফলে 15 15 কেটে গেল, থাকবে কত 7। আচ্ছা, 5 3 15 থাকবে কত 12, 3 5 15, 5 2 10। 12 থেকে 10 বিয়োগ করে কত আসবে 2, আর 10 থেকে 7 বিয়োগ করলে কত আসবে 3। 2:3। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? যে 2:3, অপশন এ। একদম সিম্পল প্রসেস। চলো নেক্সট কোশ্চেন দিকে এগিয়ে যাই। 15 নাম্বার, এ এবং বি একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে। যদি একা এটি 56 দিনে করতে পারে, তবে বি একা একই কাজে 3/4 কত দিনে করতে পারবে? 3/4 কত দিনে করতে পারবে? বেশ, এ আর বি একটা কাজ করছে কত দিনে? 14 দিনে। বি একটা কাজ করছে কত দিনে? 56 দিনে। টোটাল কাজ কত হবে? এদের লসাগু যেটা হচ্ছে 56। তা 4 14 56, 56 1 56, 4 আর 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি এদের কার্যক্ষমতা। তাহলে বি এর কার্যক্ষমতা যদি 1 হয়, মানে বি যদি একদিনে একটা কাজ করতে পারে, তাহলে এ কত হবে? 3 হবে, কারণ কি এ আর বি হচ্ছে তোমার 4। তাহলে বি যদি এখানে 1 হয়ে যায়, তাহলে এ অবশ্যই 3 হবে। আচ্ছা, এটি 56 দিনে করতে পারে, ঠিক আছে, তবে বি একই কাজে 3/4 কত দিনে করতে পারবে? বলছে একই কাজে, মানে 56 কাজের 3/4, তা নাকি ইন্টু 3/4, 4 14 56, তার 3 14 42টা কাজ। এই 42টা কাজ এ কত দিনে করতে পারবে? তার টাইম অফ বি যদি আমি বলি, তাহলে টোটাল কাজ হচ্ছে 42। বি একদিনে কটা কাজ করে? একদিনে একটা কাজ করে, বাই 1, বা কত দিনে? 42 দিনে কাজটা করতে পারবে, 42 ডেজ। অপশন বি, হয়ে গেছে। 16 যে গমের দাম 20% হ্রাস পেলে একজন গৃহিণী 960 টাকায় 6 কেজি বেশি কিনতে পারে। প্রতি কেজি গমের হ্রাসকৃত মূল্য কত? আমি এটা বেসিক পদ্ধতিতে করতে পারি, কিন্তু একদম একবারে শর্ট এক লাইনে হয়ে যাবে জিনিসটা। দেখো, তোমার জাস্ট এখানে বুঝতে হবে যে 20% হ্রাস পাচ্ছে এবং তার জন্য কি করছে 6 টাকায় বেশি, 6 কেজি বেশি কিনতে পারছে। 6 কেজি বেশি কিনতে পারছে। এই 6 কেজি বেশি কিনছে ক টাকায়? 960 টাকায়। 960 টাকায়। তাহলে এই যে 960 টাকা যেটা রয়েছে সেটা বেশি কিনছে কততে? 6 কেজিতে।
6 কেজিতে, এবং কি বলছে 20% হ্রাস পড়তে, মানে এর 20% হ্রাস পাচ্ছে, এর 20% হ্রাস পাচ্ছে। 6 16 হচ্ছে 96, 160, 160, আর 160 এর যদি আমি করি দেখো 160 ইন্টু 20% যদি করি তাহলে 20/100, তা কত হবে? 16 দুগুণে 32 টাকা, 32 টাকা, যেটা আমাদের অ্যান্সার হয়েছে কত? অপশন সি তে। আর বেসিক পদ্ধতি যদি করি সেটাও করে দিচ্ছি দেখো, বুঝলে 20% দাম কমেছে, 20% দাম কমেছে, ধরো আগে 100 টাকা ছিল, এখন 20% কমেছে মানে 80 টাকা হয়ে গেছে, এটা কি প্রাইস। আচ্ছা দাম যদি কমে যায় তাহলে আমাদের কি বেশি, একই টাকায় বেশি ভোগ করতে পারবো, মানে আগে আমি 80টা জিনিস যদি কিনতে পারতাম তাহলে এখন আমরা 100টা জিনিস কিনতে পারবো। ক্লিয়ার? যদি রেশিওতে কনভার্ট করি তাহলে 2 5 10, 2 4, তাহলে এটা আমাদের কত হবে? 4:5, 4:5। ক্লিয়ার? আচ্ছা তার মানে কি আগে তুমি 4টে জিনিস ভোগ করতে পারতো, এখন তুমি দাম কমে গেছে তুমি 5টা জিনিস ভোগ করতে পারছো, তাহলে কতটা জিনিস এক্সট্রা পাচ্ছ? বলো স্যার একটা জিনিস আমি এক্সট্রা পাচ্ছি। এবং তুমি কেজিতে কত এক্সট্রা পাচ্ছ? কোশ্চেনে কথা বলে 6 কেজি তুমি এক্সট্রা পাচ্ছ, মানে 1 অনুপাতের মানই কত? 6 কেজি। 1 অনুপাতের মান হচ্ছে আমাদের কত? 6 কেজি। বেশ, তাহলে এখন কত ভোগ করছে? এখন 5টা, তাহলে 5 অনুপাতের মান কত? 6 5 30 কেজি, 30 কেজি। আচ্ছা এই 30 কেজি যদি কিনছো তাহলে তুমি কত টাকায় কিনেছো? 960 টাকায়। তার মানে এখন আমার কোশ্চেনটা দাঁড়ালো কি, যে 960 টাকা আমি খরচা করেছি এবং টোটাল আমি 30 কেজি গম পেয়েছি, টোটাল আমি 30 কেজি গম পেয়েছি, তাহলে এখন প্রতি কেজির দাম কত? তা টোটাল আমাদের 960 টাকা নিয়েছিল এবং তুমি 30 কেজি কিনেছো, 30 কেজি কিনেছো, তা 1 কেজির দাম কত? 960/30, 3 3 9, 3 2 6, 32 টাকা। এটা একদম বেসিক মেথড, এটা তোমাদের একটু এক লাইনে করে দিলাম, ব্যাস আর কিছুই না। আশা করছি বোঝা গেছে। প্রত্যেকটা কোশ্চেনকে এমন ভেঙে ভেঙে করে দেবো, আশা করছি ডাউট থাকার কোনো কথা নয়। 10 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে তোমার 3:2, মিশ্রণে জলের পরিমাণ কত? আচ্ছা মিশ্রণ কত আছে তোমার? দুধ ও জলের অনুপাত 3:2, মিশ্রণটা কত? 10 লিটার, 10 লিটার। জলের পরিমাণ কত? তা জল কত? এখানে 2 ভাগ, তা 10 লিটারের মধ্যে 2 ভাগ হচ্ছে জল, টোটাল কত? 5, তাহলে আমাদের কত হবে? 5 2 10 করলে 4 লিটার, একদম ইজি ছিল এটা। 4 লিটার হচ্ছে তোমার জলের পরিমাণ, একদম ইজি। 18টা দেখো, 18 মতো কোশ্চেন কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং কিন্তু ভবিষ্যতেও কিন্তু আসবে, কিছুই না, ভয় খাওয়ার কোনো কারণ নেই। যখন এরকম থাকবে, যখন এইরকম ভাবে থাকবে যে √12 √12 √12 এভাবে যখন থাকবে, শুধু সংখ্যাটা নেবে, সংখ্যাটা কত? 12। আচ্ছা রুট মানে কি? 1/2, রুট মানে কি? 1/2, মানে এই যে রুট রয়েছে এটা মানে হচ্ছে তোমার কত? 1/2। এক সেকেন্ড, এটা মানে হচ্ছে আমাদের 1/2, এটা মানে হচ্ছে আমাদের 1/2। ঠিক আছে, তুমি জাস্ট কি করবে, একটাকে 2 ভাববে, যে এখানে ধরো 2, এটা 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। আবার বলছি দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 12-র মাথায় তুমি লিখে দাও 64, আর উপরে লিখে দাও 64 মাইনাস 1, সেটা আমাদের 63। তাহলে অ্যান্সার এটাই হয়ে যাবে অ্যান্সার, যেটা আমাদের রয়েছে কি অপশন ডি তে। 2 2 করে গুণ করতে করতে থাকবে এবং যে লবে যেটা থাকবে সেটা তোমাদের -1 করে লিখে দেবে। আমি তোমাদের কোশ্চেন করি, ধরো √4, √4, √4 তিনটেই দিলাম, তার মানে কিছুই না, 4 লিখে দেবো, 2 2 4, 4 2 8, তার এখানে নিচে 8 লিখে দেবো, 8 - 1 7 লিখে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। বোঝা গেছে? চল 19এরটা বলছে sin phi এর মান হচ্ছে 5/6, sin phi এর মান হচ্ছে 5/6, দ্য ভ্যালু অফ cot phi, sin phi এবং cos phi ইজ। আচ্ছা সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। বেশ, একটু তোমাদের ছবি এঁকেই বুঝিয়ে দিই, ব্যাস। আচ্ছা একটু নিচে করে ইউজ করি তাহলে আরো সুবিধা হবে। ধরো এটা ত্রিভুজ, ঠিক আছে, সাইন ফাই মানে কোন, এই কোণটা যদি আমার ফাই হয় তাহলে 5/6, মানে অতিভুজ হচ্ছে তোমার 6 আর লম্ব হচ্ছে 5। আচ্ছা অতিভুজ 6 আর লম্ব যদি 5 হয় তাহলে এটা কত? 36 - 25 মানে হচ্ছে √11। আমাদের যে ভূমি তার মান হবে কত? √11। কেন? কারণ আমরা জানি যে ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার।
পিথাগোরাসের থিওরেম, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ব্যাস আর কিছু না। কট ফাই, কটের মান কত? যে ভূমি বাই লম্ব, তারপরে √11/5। আচ্ছা সাইন ফাই এর মান তো দেওয়াই আছে, সেটা হচ্ছে 5/6। আর কস ফাই এর মান হচ্ছে আমাদের কত? ভূমি বাই অতিভুজ, মানে √11/6। 5 5 কেটে গেল, √11 ইন্টু √11 তাহলে কি 11, আর 6 6 হচ্ছে কত? 36, তাহলে 11/36, যেটা রয়েছে আমাদের অপশন ডি। হয়ে গেছে। চল 20 দাগে আজকের লাস্ট কোশ্চেন, 20 কোশ্চেন। তোমাদের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দিও, এবং আমাদের যারা নতুন আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটি ক্যানিস্টারে 36 লিটার দুধ এবং জলের মিশ্রণ দুধ এবং জলের মিশ্রণ 3:1 অনুপাতে ধারণ করে। ক্যানিস্টারে 15 লিটার দুধ যোগ করা হয়, তার নতুন দুধের অনুপাত কত? মিশ্রণের নতুন অনুপাত কত, মানে দুধ আর জলের অনুপাত কত? বেশ, 36 লিটার দুধ রয়েছে, 36 লিটার মিশ্রণ রয়েছে, দুধ নেই মিশ্রণ আছে, সেখানে আমাদের কিছু মিল্ক আছে আর কিছু আমাদের ওয়াটার আছে। কি অনুপাত আছে? 3:4 অনুপাতে আছে। তাহলে টোটালটা কত? 4 অনুপাত। এই 4 অনুপাতের মানই কত দেওয়া আছে? 36 লিটার। তাহলে 1 অনুপাতের মান হবে কত? 9 লিটার। 4 9 36, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে আমাদের 9 লিটার। ক্লিয়ার? আচ্ছা, দুধ আছে 3 লিটার, মানে 3 অনুপাত, তার 3 9 হচ্ছে তোমার 27 লিটার। তো তোমরা এটা ইজিলি এভাবেও করতে পারো যে টোটাল হচ্ছে তোমার 36, কি দুধের পরিমাণ বলছে, তার মানে 3/4, তার 4 9 36, তাই 3 9 27। আচ্ছা, মিল্কের পরিমাণ যদি 27 হয়ে থাকে, বাকি ওয়াটার কত আছে? 36 থেকে 27 বাদ দিলে এটা আমাদের কত হবে? 9। সেখানে কি যোগ করা হয়েছে? দুধ যোগ করা হচ্ছে 15 লিটার, তাহলে মিল্ক এখানে আমাদের কি করছে? 15 লিটার অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এখন মিল্কের পরিমাণ কত? 30 আর 12 হচ্ছে আমাদের কত? 42, আর এটা হচ্ছে আমাদের কত? 9। এদের রেশিও নিতে হবে, 3 14 42 আর 3 3 9। ব্যাস, অ্যান্সার কত আসছে? 14, রেশিও হচ্ছে আমাদের 3। হয়ে গেছে। চল, আজকের ফার্স্ট ডে, তো ওই জন্য কোশ্চেনটা আমি মিডিয়াম লেভেলে রেখেছি, যে খুব হার্ড রাখিনি, ইজি টু মডারেট লেভেলের আমরা কোশ্চেন আমরা করেছি। এরপরের দিন আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে আসবো, কিছু মেনসুরেশনের কোশ্চেন আসবে, জিওমেট্রি কোশ্চেন আসবে, কোঅর্ডিনেট জিওমেট্রি কোশ্চেন আসবে, সেগুলো আমরা সলভ করবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেক ক্লাসটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ক্লাস পেতে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।